মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। চেষ্টা করছি নিজেকে একটু মানে কি বলবো ঠিকঠাক রাখার জন্য। সংসারে প্রচুর টুকটাক কাজ পড়েও আছে, মানে আমি তো উঠতে পারছি না। মনের অনেক ইচ্ছে যে এটা করি ওটা করি সেটা করি, কিন্তু যে এই এখনই শরীরটা কাঁপছে পুরো। ভাবলাম ভিডিওটা একটু আরম্ভ করি, তারপরে দাদা তো আছেই, চালিয়ে নিয়ে যাচ্ছে এখন। তা তৃষা কাজ করতে এসেছে, রান্না করতে এসেছে। এবার ও কিছু জিনিস ওর দরকার আর কি রান্নাঘরে। আর আমার তো স্টোর রুমে জানো, এই আলমারিতে আমার টুকটাক কিছু স্টোরেজ জিনিস থাকে, সবটাই ফ্রিজে থাকে আমার, যাতে ভালো থাকে, তোমরা সবাই সেটা জানো। কিন্তু এখন রান্না করতে এসছে আর শরীরটা খারাপ ছিল বলে প্রায় 1 মাস ধরে আমি তো সংসারের কোনো জিনিস তো দেখতেই পারিনি না। তা যা আমি মাসের বাজার তুলে এনেছিলাম আগের মাসে, সেইগুলোই সব পড়ে আছে, ঢালাও হয়নি অ্যাকচুয়ালি। তা এই যে ও তৃষা এখন বলছে কাকিমা আমার জিরে চাই, ওকে একটু তড়কা করতে দিয়েছি। খেয়ে না ওই কি বলবো, নুন ছাড়া তেল ছাড়া, মানে ওই খাবার আর খেতেও পাচ্ছি না, একদম তেল ছাড়াই। বলেছে একটু তড়কা সেদ্ধ করে দাও, তো কালকে রাত্রিবেলা একটু ভিজিয়ে রেখেছিলাম। তা এখন রান্নাঘরে জিরে নেই, তাও বলছে কাকিমা একটু জিরে দাও। আমার অন্য সময় ফ্রিজে স্টোর করা থাকে, বললাম না 1 মাস তো আমি কিছু করতেই পারিনি, এইগুলো বাইরে ফেলে আমি রাখি না, কিন্তু কি করব, এখানেই পড়ে আছে। তা তৃষাকে একটু এইগুলো বার করে রাখছি। আচ্ছা, বাদামটা দাও তো, ভেজে রাখবো। এই দাদা বাদাম খেতে খুব ভালোবাসে, ওটা ভাজা থাকলে আমাদের দিন 15 আরামসে চলে যাবে। কাঁচা বাদাম এনে আর আমি ভিজিয়ে রাখি। আর দেখছি হসপিটালাইজড হওয়ার পর না আমার না মনেও নেই জানো কোথায় কি আছে না আছে। নিজে একটু দেখি কোথায় কি আছে, মাথায় থাকছেও না, কেমন যেন হয়ে গেছি আমি বুঝতে পারছি না। ইচ্ছে করছে একটু টুকটুক করে কাজ করি, শরীরটা পুরো থরথর করে কাঁপছে, মানে কি দুর্বলতা। কিন্তু আমি তো সবই খাচ্ছি না তো তা নয়, মানে পেরে উঠছি না কেমন। তাহলে তৃষা রান্না করছে, তোমাদের একটু দেখিও দেবো, দেখি। আর এখানে কি মশলাপাতি আছে, আবার তো মাসের বাজার করতে হবে, একটু দেখে রাখি চোখে যে কি কি আছে আর কি নেই। অনেক লঙ্কা গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা কি হলুদ গুঁড়ো আছে আর কি। তাহলে দেখেই রাখলাম, দাদা যখন জিজ্ঞেস করবে বলে দেবো দাদাকে। হ্যাঁ, আর চলো রান্নাঘরে আস্তে আস্তে আমি উঠে রান্নাঘরে তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ চলো। এই যে তৃষাকে দেখিয়ে দিলাম, খুবই মিষ্টি মেয়ে, তোমাদের রোজই বলি। ও রান্না করতে এসেছে, ও করেও দিয়েছে। দেখো এই যে ডিম ঝোল, এই যে নিম ঝোল করে দিয়েছে। আমি তোমরা তো জানো দাদা আর আমি নিম ঝোল খেতে প্রচণ্ড ভালোবাসি। আর এটা হচ্ছে যে তোমাদের বাড়ি বলি, এই সময় কিন্তু নিম ঝোলটা খেতেই হবে, কোনো এর অপশান নেই। বারবার আমি দেখিয়েছি নিম ঝোল, আমার ভিডিওতে সেটা আছেও দেওয়া, তোমরা কিন্তু দেখে নিতে পারো। ভীষণ ভালো, মানে পক্স প্রিভেন্টিভ খুব ভালো থাকবে এই সময়টা নিম ঝোলটা খেলে। আর আমার আর দাদা না এই ডিম ঝোলটা হলে আর কিছু দরকার লাগে না, এই দিয়ে আমরা গোটা ভাত খেয়ে নেবো, এত ভালোবাসি আমরা দুজনে। আমার মাছ করা আছে, বৌদির ডিম সেদ্ধ করা আছে, তারপরে পনিরের তরকারি আছে, ডাঁটার তরকারি আছে, সব মিলিয়ে আজকে আমাদের হয়ে যাবে। আর ওকে একটু রাতের জন্য একটুখানি তরকা করিয়ে নিচ্ছি, খুবই অল্প তেলে একদম তরকাটা হচ্ছে। ফোড়নে দেওয়া আছে জিরে, শুকনো লঙ্কা, দারচিনি দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করতে, কিন্তু তরকার পেঁয়াজ খুব একটা বেশি ফ্রাই হয় না, হালকা ফ্রাই করে তারপর টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আমি। খুব মুখিয়ে রান্না করে, এত অল্প তেলে। সবথেকে বড় কথা, এত অল্প দিনে এত আমাদের আপন করেছে, আর আমরাও ওকে এত ভালোবেসেছি। তো ঈশ্বর করুক বাবা, যেন আমাদের এই বন্ধনটা জন্মান্তরের হোক, মানে আমরা যতদিন নিঃশ্বাস ফেলবো যেন আমাদের সঙ্গে ছেড়ে যায়। ও তো আমি তো ওকে বলি তুমি আমার একটা মেয়ে, আমাকে ভীষণ ভালোবাসে, আমার মায়েরই মতন। মা তো কাছে নেই, সব সময় যেতে পারি না, তো পুরো মায়ের মতন।
আমাকে জানো আমি কেমন থাকি না থাকি বিকেলবেলা ফোন করবে, করে জিজ্ঞেস করবে কাকিমা কেমন আছে। বলো এইগুলো তো পরম পাওয়া জীবনের, এইটুকুই চাই মানুষের থেকে। আমরা তো আর এত কিছু চাই না, আর মানুষের এত কিছু এই সামাজিক কাঠামোতে করা সম্ভব নয়। এইটুকু ভালোবাসা সবাই আমরা প্রত্যেকে একে অপরের থেকে চাই। মাঝখানে শরীরটা একটু খারাপ হচ্ছিল, কারণ প্রেশারের ওষুধ খাওয়ার সময়টা এসে গেলেই না শরীরটা থরথর করে কাঁপে। তারপরে দাদা একটু আমাকে প্রেশারের ওষুধটা দিয়ে দিল, দেওয়ার পর আস্তে আস্তে আবার নিজের রাস্তায় চলে এসেছি। তোমাদের একটু দেখিয়ে দিলাম, এই রান্না হয়েছে সেটাও বলে দিলাম। এবার ব্রেকফাস্ট খাবো, আসছি। হ্যাঁ, যদি ব্রেকফাস্ট খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করতে পারি মনটা খুব ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর করে দেখো না, কারণ আমি তো জানি তোমাদের সামনে আসতে প্রচন্ড ভালোবাসি। সেই জন্যেই এই একটা স্ট্রোক পেশেন্ট হয়েও ইচ্ছে করে তোমাদের সঙ্গে এইটা মনটা বড্ড ভালো হয়ে যায়। যতটুকু দিতে পারছি প্লিজ একটু ভালোবেসে দাদা বৌদির পাশে থেকো। হ্যাঁ, আমি আবার ব্রেকফাস্ট যখন নিয়ে খেতে বসবো চেষ্টা করছি আসার, শরীরটা ভালোই লাগছে আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম। সকালবেলা চেষ্টা করছিলাম একটু ঠিকঠাকভাবে কাজ একটু সংসারে করতে, আর তোমাদেরও একটু ভিডিও দেখাতে। সবসময় শরীর খারাপ কারই বা ভালো লাগে বলো? আমার তো বলতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। তোমরা তো এইসব ভিডিওগুলো দেখো, এটা একটা এন্টারটেনের জন্য, সেখানে সবসময় কি এসব ভালো লাগে? যাই হোক, আমাদের জীবন দিয়ে যেটা চলছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এই সকালের দিকটা একটু শরীর খারাপ ঠিক বলবো না, বাঁ পাটা খুব কাঁপছিল থর করে। তা আমি আবার একটু ভয় পেয়ে গেছিলাম। আজকে ওই যা টুকটাক কাজকর্ম করেছি করে, আর ওই যে বসেছি, এখনো বলতে গেলে বসেই আছি, উঠিনি। তার দাদা এখন এবেলা কিন্তু আমি ভালো আছি। হ্যাঁ, তোমাদের সবার শুভেচ্ছা ভালোবাসায় আমি সত্যি এবেলাটায় ভালো আছি। সন্ধ্যে থেকেই দিদি অনেকটা ভালো আছেন বা হচ্ছেন। ভগবানকে কায়মনোবাক্যে ডাকি। আমি তো বলেছি আমি আমার জীবদ্দশায় এই 64 ইয়ার্সে যে আমি কোনোদিন কখনো কাউকে অপমান করা, কাউকে পাঙ্গা নেয়া, কাউকে ঢিলঙ্গর করে তার উন্নতিতে বাধা দেওয়া কোনোদিন করিনি। পারলে আমার অর্থ, মান, সম্মান বা আমার যা কিছু ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে তার উন্নতির চেষ্টা করেছি, সাইলেন্টলি তার পাশে থেকেছি। ঈশ্বর এগুলো জানেন, এমন নয় যে তিনি কালা বা কানা, তিনি সব জানেন, বোঝেন। আমি আমার কাজ করেছি, তা সত্ত্বেও আমার যে এই চেঞ্জটা আমি খুব একটা মেনে নিতে পারছি না। এটা আমাদের কাছে অভিপ্রেত নয়। এই হচ্ছে তোমার দিদির এখনকার ফিজিক, উন্নতি হচ্ছে। আমি আজকে বেশিটাই ওকে শুইয়ে বসিয়ে রাখার চেষ্টা করেছি। তোমাদের বিশেষ করে বেশ কিছু বন্ধু আছে, আবার সেই বন্ধু এত ভালো একজন কমেন্ট করেছে, বলো নামটা? মধুমিতা সাহা। পৃথা তো রোজ করে, পৃথা ব্যানার্জি। মানে মধুমিতার কমেন্টটা পেয়ে সত্যি আমি ভাবছি যে আমরা তো খুব সাধারণ একজন মানুষ, এত ভালো করে কমেন্ট মানুষ করতে পারে। আমি মানে অভিভূত মধুমিতা। আর কি বলবো বলো, এত দূর থেকে মানে মাথা নিচু করে তোমাদের প্রতি আমি আমার আনুগত্য দেখালাম যে ভীষণ তোমরাও ভালো থাকো জীবনে, এগিয়ে চলো। কতটা আন্তরিক হলে এমন কমেন্ট করা যায়? মধুমিতা সাহা, পৃথা ব্যানার্জি এবং প্রত্যেকেই, কাকে বলবো, সোমা গাঙ্গুলি, কাকে বাদ দেবো আমি, শ্রীপর্ণা, কাকে বাদ দেবো, প্রগতি, কাকে বাদ দেবো? কেউ নয়, সবাই আমাদের মঙ্গলার্থে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এবং বিদিশা তো আমার মানে কি বলবো, ভীষণ স্নেহভাজন বোন, এবং প্রতিদিনের ওর সকালবেলা থেকে ভয়েস মেসেজ, ফোন, এসব তো থাকেই। বিদিশা, মন, এরা রেগুলার যোগাযোগে রাখে। মনের জোর করেছি, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেবো না। ঈশ্বর তুমি দেখো, আমি গোপালকে রোজ রাখি, দিয়ে আমায় শুধু ক্ষমতা দাও যেন আমি লড়তে পারি, ছুটতে পারি, যেন হাঁপিয়ে দাঁড়িয়ে না পড়ি, আমার বিছনায় ফেলে দিও না। ওইসব বাজে কথা ছাড়ো, একটা কথা তোমাদের সঙ্গে বলি। আজকেই বসে বসে
দাদা একটু ফলটা কেটে দিল, তরমুজ দিল, আর আমার খাওয়া তো দেখেছো, খিদে পেলে এই খই, কারণ এখন তো সব মেপে মেপে খাওয়া, খিদে পেয়ে যাচ্ছে আবার সন্ধ্যের দিকটা। 60 গ্রাম চালের ভাত, এইটুকু বা 60 গ্রামও আমি খাই, 30 গ্রাম ডাল, হ্যাঁ মানে নেট ওজন বলছি। তো এইরকম সব ছোট ছোট দুটো করে ডিম সেদ্ধ, মানে ডিমের কুসুম না, ওপরে কুসুম বাদ দিয়ে সাদাটা। খিদে পাচ্ছে ভীষণ, তার ওই খই আর এই তরমুজ নিয়ে বসেছি। পনির মরালেস রোজই দুবেলা থাকে। হ্যাঁ, তাও বেশি না, 2 পিস কি 3 পিস। তা যাই হোক, এখানে সোফায় বসে বসে একটা কথা না হঠাৎ মনে এলো যে চৈত্র মাস চলছে। এবার চৈত্র মাসে প্রত্যেক বছর তোমরা যদি আমার পুরনো ভিডিও দেখো, কত শপিং করতাম, কত শাড়ি করবে, আবার নাইটি আবার করবে, পরের বছর করবে। এই বছর কিছু করার নেই, আগে শরীরটাকে তো তৈরি হচ্ছে, নতুন শরীর, ওটাকে তৈরি করে ঠিক সেপে আন। মনটা এত খারাপ হয়ে গেল এটার জন্য মন খারাপটাই না বলছি। চৈত্র মাসের এত লোক কেনাকাটা করছে, নিশ্চয়ই তোমরাও করছো। আমাকে একটু লিখে জানিও যে চৈত্র বাজার কেমন বসেছে। যারা গড়িয়াহাটে যাও, যারা হাতিবাগানে যাও, নিশ্চয়ই আমাকে লিখে জানাবে, আমার তাহলে খুব ভালো লাগবে। এবারে তো আমি যেতে পারলাম না, প্রচুর শপিং করি আমি, জানো তো, এই চৈত্র মাসে। তাই এবারে আর তো হলো না, কি করো বলো। তা তোমরা কে কেমন কি লিখছো জানিও। পয়লা বৈশাখ খুব কাছে, যদিও এবারে ঠিক চৈত্র মাসে গরমটা জানি না, আমি তো খুব একটা বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে দাদা বলছে যে তোমাকে ওই রক্তটা পাতলা করার ওষুধ দিয়েছে, তো ওই জন্য হয়তো আমার গরমটা খুব একটা এবারে লাগছে না, মাঝে মাঝে লাগছে। 3 রকম ওষুধ চলছে, ইকোস্প্রিন তোমরা জানো, হার্টের এগোমেবা অদ্বিতীয়ম, তারপরে হচ্ছে কি ওটা দুপুরবেলা 2টোর সময় যেটা খাও, কি ক্লোপিটোজেল, মনে রাখতে পারি না এখন, মেমোরি এত ক্ষয় হয়ে গেছে না। তারপরে স্ট্রসিড, তারপরে আরো আছে, এই সমস্ত ওষুধগুলো দিয়ে ব্লাডটাকে পাতলা করা হচ্ছে। যেমন দাদাকে আমি বলছিলাম যে তোমাদের কি আজকে স্নান করে উঠেছে, আজকেও জানো আমার জীবনে কোনোদিন স্নান করি না, এরকম হয় না। এখন এত শীত করছে না, রোজই স্নান করার সময় বলছি, আমাদের করছে না, দাদার করছে না। আমি জিজ্ঞেস করছি, রক্ত গরম তো, আমি দাদাকে বলছি কি গো তোমাদের শীত করছে না, তখন বলছে শীত, এই গরম লাগছে। আমি তাহলে আমার এরকম শীত করছে কেন? দাদা তখন বললো তোমার রক্তটা পাতলা করছে, তো ওই জন্য বোধহয় শরীরটা তৈরি হচ্ছে। যেমন তুমি যদি রোজ বেলা 12টায় খাও, তোমার 12টায় না খেলে তোমাকে ভেতর থেকে নক করবে, তোমার মনে হবে ভেতরে কে যেন বলছে ওরে খাবার দে, মানে অ্যাপেটাইট চাইছে যে ওই সময়টা খেতে। হ্যাঁ, সে তুমি যাই খাও, মাংসই খাও, বিরিয়ানি খাও, আর অর্ডিনারি ঝোল ভাত খাও, আলু সেদ্ধই খাও, কিন্তু ওই সময় খেতে হবে। কিন্তু তুমি যেমন স্বভাবে এবং শরীরটাকে যেভাবে তৈরি করবে, শরীর সেইভাবে ডিমান্ড করবে তোমার কাছে। এটাই হচ্ছে একটা সায়েন্স। এগুলো আমাদের মানতে হবে, মেনে নিতে হবে। যেমন ওর রক্তটা পাতলা হওয়ার জন্য ওর শীত করছে, আমার সেখানে গরম হচ্ছে, তো আমি তা সত্ত্বেও পাখাটা ওর সামনে যতটা পারি কম চালাই। ও তো, আমি তো ফ্যান চালালেই বলছি ফ্যান নেবাও, আমার ভীষণ শীত করছে। আর ওকে যদি রাত্রিরে শোয়াতে দেখো, সারাদিনের পরিশ্রমের পরে রাত্রিরে শুতে গেলে আমার একটু ফ্যান চাই, তখন কি করি, ওকে 2খানা চাদর দিয়ে ডাবল করে মুড়ে দিই। হ্যাঁ, ও নাকটা মুখটা বার করে বাকিটা ঘুমিয়ে পড়ে। আবার তারপর দেখা যায় মাঝরাত্রিরে মাথা থেকে মুড়ি দিয়ে ছোট্ট সেই শুঁয়োপোকার মতন বা কেন্নাইয়ের মতন ছোট্ট হয়ে গিয়ে কুড়িয়ে বসে শুয়ে আছে। এটা আজকের হিসেব না, এটা চিরকালেই বৌদি এরকম। এসি চলবে অথচ শীতেও কাঁপবে, আবার ডবল চাদরের মধ্যে তো কম্বলের মধ্যে ঢুকেও যাবে। না, এসি চললে সবাইরই একটা কমফর্টার লাগে বলো, এটা আমার সঙ্গে বলো তোমরা একমত কিনা আমাকে জানিও তো তোমরা কমেন্ট করে। দাদা সবসময় বলবে এসি চালালেও কমফর্টারে ঢুকছো, খুব বেশি টাইম নেই। আজকের আপডেট হচ্ছে বৌদি ইজ রানিং গুড সেফ, আমাকে একটু বেরোতে হচ্ছে, তো তোমাদের জাস্ট ভিডিওটা তৈরি করে দিয়ে গেলাম যাতে রাতে আমি এডিট করে ছাড়তে পারি, যাতে তোমরা খাল পাও। তবে দেখো, মানুষ দোষে গুণে মানুষ, আমি সর্বগুণের গুণানিধি নই। আমার যেমন এই যে বিভিন্ন ক্ষেত্রে আমার এক্সপোজার থেকে আমার এই যে পরিশ্রমটা বেড়েছে, তার জন্যই বলো যেভাবেই বলো আমার ব্যালেন্সটা কমে গেছে।
চট করে আমার ধৈর্য হারা হয়ে যাচ্ছি, যেটা আমি রিয়েলি হই না। আমি অত্যন্ত কুল গাই, প্রতিটি স্টেপে আমি কিন্তু এবার তো আমাকে উঠে একটু একটু করতে দিতে এখনো হবে। সময় হয়নি। একজন মানুষ যে কোনোদিন এত কাজ করে না, তার পক্ষে কি সম্ভব? ওরে আগে শরীরটাকে তৈরি করতে হবে, মাটি দিয়ে সবে 1 মেটে হবে, তারপর 2 মেটে হবে, শুকোবে, তারপর হাত লাগবে, আঙুল লাগবে, তারপর চুনকাম হবে, চুনকামের পরে মুখে রং করা হবে, তারপরে জামা কাপড় পরানো হবে, তারপর চোখ আঁকা হবে, তারপর সাজগোজ হবে, তবে ঠাকুর প্যান্ডেল এসে দাও। এই তো সেফ। আমাকে উঠতে দেবে না, তারপরে নিজে কদিন ধরেই বলছে আমার কোমরে খুব লাগছে, আচ্ছা কোমরে লাগছে, এত এক্সারসাইজ ওপর নিচ, আমরা যা করতাম দুজনে একসঙ্গে করতাম, সেটা তো একার ঘাড়ে হয়ে গেছে না। হয়তো আমি এখন বাইক নিয়ে যাব না, হেঁটে হেঁটে যাবো, তাহলে আমার একটুক্ষণ এক্সারসাইজ হবে, কোমরটার এক্সারসাইজ হয়ে যাবে। একটু কেনাকাটা আছে, একটু যাবে বলছে। তুমি তাহলে আমাকে একটা সিনেমা চালিয়ে দিই, এখন তো খুব সিনেমা দেখছি। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি, মল্লিকা আমার ভীষণ ভালো একজন বন্ধু, আমার ফ্যামিলি মেম্বার, ও আমাকে বলেছিল যে দিদি তুমি তো এখন খুব সিনেমা দেখছো, তুমি ডাইনিটা দেখো। আমি কিন্তু কালকে রাত্রিবেলা ডাইনিটা দেখেছি। ডাইনিটা বড্ড রক্তারক্তি কেস, তাতে আমি শেষের দিকটা বৌদিকে দেখতে দিইনি। পাছে ওর বিপিটা বেড়ে যায়, বা পাছে ওইটা নিয়ে চিন্তা করে, অথবা রাতে ঘুমানোর সময় ওইসব ভাবতে গিয়ে ওরে বাবারে ওই ডাইনি সন্দেহে একজনকে পেটাচ্ছে, প্লাস ও ঘুমিয়েও পড়েছিল, এবং আমি দুপুরবেলা সোফাতেই ঘুমিয়ে পড়েছিল, কারণ দুপুরে ঘুমায়নি তো, ডাক্তার দেখাতে গিয়েছিলাম। শরীরটা আমি শেষ পেজ দেখেছি, কিন্তু আমার জন্য ঠিক আছে, কিন্তু ওকে আমি শেষমস্ত ঈশ্বরকে আশীর্বাদ, মানে অনেক ধন্যবাদ দিয়েছি যে ঈশ্বর তুমি করুণাময়, অ্যাটলিস্ট ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওকে দেখতে হচ্ছে না। শেষকালটা বড্ড ফেরত মানে সাংঘাতিক ছিল, গলা কেটে উড়িয়ে দিচ্ছে, এই সমস্ত এগুলো দেখা চোখের সামনে খুব প্রবলেম। যাই হোক, আমি আজকে আর টাইম নেই, আজকের মতন শেষ করছি বন্ধুরা। দাদা এখন বাজার দোকানে যাবে, টাইম আপ, সকালবেলা নিয়ে সব মিলিয়ে আমাদের টাইম আপ। তারপরে আবার দাদা রান্নাঘরেও বলছে কাঁচা বাদাম আমি এনে রেখে দিই, দাদা কাঁচা বাদাম খায়, সেইগুলোকে দাদা আবার ভাজবে টাজবে কি সব বলছে। আমি বলছি আজকে করতে হবে না, কালকে করো, এইসব কথা। আজকের মতন ভিডিওটা শেষ করলাম বন্ধু, তোমরা সঙ্গে থেকো, তোমাদের সবাইকার সর্বাঙ্গীন কুশল, সুস্থতা, হাস্যোজ্জ্বল জীবন কামনা করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই। আর পারলে এবার তো কদিন বাদেই ভালো করে ভিডিও দেব, আমি যখন কাজ করব, তোমরা প্লিজ সঙ্গে থেকো, আমাদের ছেড়ে যেও না। হ্যাঁ, একদম দাদা বৌদির পাশে, 2 বুড়ো বুড়ির পাশে শক্ত করে দাঁড়াও আমাদের, আমরা যাতে মনে জোর করে সেলিব্রাল হোক আর যাই হোক যেন আবার উঠে দাঁড়াতে পারি। টাটা, গুড নাইট।